অধ্যায় 424 পরিবর্তনের সমস্যা কোয়েলা ক্লাবের বাইরে একটা ঘোড়ার গাড়ির ভেতর ডিজায়ার অ্যাপোস্টল যে জেসন বেরিয়া হবেই এমন কোনো কথা নেই। তোমার কি মনে হয় কেউ আমাদের ভুল পথে নিয়ে যাচ্ছে? ইকানসার বার্নার্ড ক্লাইনের কথা শুনে হাসল না, কোনো তাচ্ছিল্য দেখাল না বা ব্যাপারটাকে হালকাভাবে নিল না, বরং সে ক্লাইন মোরেত্তির সাথে খুব সিরিয়াসভাবে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে শুরু করল। খারাপ ডিকন নয়, তবে হয়তো অ্যারোডেস সিলভার মিরর নামের ওই জাদুর আয়নাটা বারবার ব্যবহার করার কারণেই তার এই পরিবর্তন। কারো মেজাজ যতই খারাপ হোক না কেন, সেটা আস্তে আস্তে শান্ত হয়ে আসতে বাধ্য। ক্লাইন মনে মনে তার প্রশংসা করল এবং খুব আন্তরিকভাবে মাথা নাড়ল। খুব সাবধানে বিচার করে এটা আমার একান্তই ব্যক্তিগত একটা মতামত, তবে এটাকে আবারও খুব সহজেই প্রমাণ করা যেতে পারে। জাদুর আয়নাটাকে জেসান বেরিয়ার অবস্থান না জিজ্ঞেস করে সরাসরি ডিজায়ার অ্যাপোস্টলের অবস্থান জিজ্ঞেস করে দেখো। ইকানসার তার টুপিটা একটু চেপে ধরে বলল, কথাটা যুক্তিসঙ্গত। তার চেহারায় আবারও একটা সিরিয়াস ভাব ফুটে উঠল এবং তার চোখ গিয়ে পড়ল হাতের তালুতে থাকা জাদুর আয়নাটার ওপর। ডিকন ইকানসার, তুমি যদি এখানে বসে কোনো সূত্র খোঁজার চেষ্টা করো তাহলে শয়তানটা নিশ্চিতভাবেই সেটা টের পেয়ে যাবে, ক্লাইন তাদের মনে করিয়ে দিল। একদম ঠিক কথা। ইকানসার অন্য দুজন সদস্যের দিকে ঘুরে তাকিয়ে বলল, তোমরা গোপনে মিস্টার শার্লককে পাহারা দিতে থাকো। এমনকি ডিজায়ার অ্যাপোস্টল যদি আক্রমণও করে তবুও তোমরা তিনজন মিলে বেশ কিছুক্ষণ টিকে থাকতে পারবে। তাছাড়া কাছাকাছি তো সেনাবাহিনীর লোকেরাও আছে। জি ডিকন। মেশিনারি হাইভ মাইন্ডের ওই দুই সদস্য কোনো দ্বিধা না করেই উত্তর দিল। ইকানসার সাথে সাথেই সেখান থেকে বেরিয়ে গেল আর নাইটহকদের উদ্দেশ্যে রওনা দিল, যারা তখন আইসেনগার্ড স্ট্যান্টনের আশেপাশে ছিল। ঈশ্বরের স্পেলসিঙ্গার যেহেতু নড়েচড়ে বসেছে আর চার্চ অফ এভারনাইট গডেসের সিল্ড আর্টিফ্যাক্ট যেহেতু পুরোপুরি মাঠে নেমেছে, তাই ডিজায়ার অ্যাপোস্টল যদি সত্যিই কিছু করতে চায় তবে সেটা নিশ্চিতভাবেই আজ বিকেলেই করবে। আশা করি হাতে যথেষ্ট সময় আছে আর জাদুর আয়নাটা তাকে সঠিক উত্তরটাই দেবে। কিন্তু এভাবে চলতে থাকলে তো আমি এর সাথে জড়িয়ে পড়ার কোনো সুযোগই পাব না, আর যে শয়তানটা আমাদের সবার ক্ষতি করেছে তাকে নিজের চোখে মরতেও দেখতে পাব না। এমনকি তার ওই টাকা, সোনার বার, সোনার কয়েন আর গয়নায় ভরা সুটকেসটাও আমার হাতে আসবে না। ক্লাইন ইকানসারের চলে যাওয়ার দিকে তাকিয়ে চরম হতাশায় একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে খুব জলদি তার মন মেজাজ ভালো হয়ে গেল। সেটাও অবশ্য একদিক দিয়ে ভালোই। অন্তত আমাকে তো আর কোনো ঝুঁকি নিতে হবে না, আর আমি খুব নিরাপদে এই ঝামেলা থেকে বেরিয়ে আসতে পারব। তাছাড়া মেশিনারি হাইভ মাইন্ড নিশ্চিতভাবেই আমার সাথে কোনো অবিচার করবে না। আমি যদি সফল হই তাহলে আমার মতামত আর পরামর্শগুলো নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাছাড়া আমি তো গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির একজন বিশ্বাসী, তাই আমি হয়তো লুটপাটের একটা অংশ পেতেও পারি। যেহেতু এখানে 50,000 পাউন্ডের একটা ব্যাপার আছে, তাই সেই অংশটা খুব একটা কম হওয়ার কথাও না। এই কথাগুলো ভেবে ক্লাইনের মনে একটু আক্ষেপ হল, কিন্তু সে কোনোভাবেই এর সাথে জড়িয়ে গিয়ে নিজেকে আর বিপদে ফেলতে চাইল না। একজন জাদুকর কখনোই কোনো প্রস্তুতি ছাড়া মঞ্চে নামে না। সবকিছু এত দ্রুত আর তড়িঘড়ি করে ঘটে গেল যে আমি কোনো পরিকল্পনা করার সময়ই পেলাম না। ক্লাইন মেশিনারি হাইভ মাইন্ডের ওই দুই সদস্যের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারপর সে ঘোড়ার গাড়ি থেকে নেমে কোয়েলা ক্লাবে ফিরে গেল, যেখানে ক্লাবের কর্মচারীকে দিয়ে নিজের জন্য একটা বিশ্রামের ঘর জোগাড় করতে তার কোনো অসুবিধাই হল না। হিলস্টন বড় আইসেনগার্ড স্ট্যান্টনের বসার ঘরে লিওনার্ড মিচেল তার কিছুটা অবিন্যস্ত কালো চুলগুলো আঁচড়ে নিল। ক্যাপ্টেন সুয়েস্টের নির্দেশ অনুযায়ী আর অন্যান্য নাইটহকদের সাহায্যে সে কোনো মতে ওই রূপালী বর্মটা পরে ফেলল, যেটার গায়ে প্রচুর পরিমাণে রক্তের দাগ লেগেছিল। সে তার বর্মের সামনের অংশটা টেনে নামাল আর অন্ধকারের ভেতর নিজের সবুজ চোখজোড়া লুকিয়ে ফেলল। তারপর সে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল, যেটা একটা রূপালী ধাতব দস্তানা দিয়ে ঢাকা ছিল, আর ইকানসারের বাড়িয়ে দেওয়া জাদুর আয়নাটা ধরল। চার্চ অব দ্য গড অফ স্টিম অ্যান্ড মেশিনারির ভেতর ওই রূপালী আয়নাটার কোড নাম ছিল 2111। এটা কি শুধুই একটা গ্রেড 2 সিল্ড আর্টিফ্যাক্ট? সুয়েস্ট একটু অবাক হয়ে জিজ্ঞেস করল। ইকানসার মাথা নাড়ল। হ্যাঁ, এটা ততটাও বিপজ্জনক নয়। কথাটা বলার সময় হঠাৎ করেই তার গলার স্বর শুনে মনে হল যেন সে দাঁতে দাঁত চেপে কথা বলছে। তার মানে কি এর অন্য দিকগুলো একটা গ্রেড 1 সিল্ড আর্টিফ্যাক্টের পর্যায়ে পৌঁছে গেছে? সুয়েস্ট একটু ভেবে জিজ্ঞেস করল। ইকানসার খুব সতর্কভাবে তার দিকে তাকাল, শুধুমাত্র নির্দিষ্ট কিছু দিকে। সে আর কোনো তথ্য দিতে সরাসরি অস্বীকার করল। ঠিক এই মুহূর্তে লিওনার্ড তার ডান হাত দিয়ে রূপালী আয়নাটার ওপর আস্তে করে হাত বোলাল। বসার ঘরটা হঠাৎ করেই একদম শান্ত হয়ে গেল। সে কাজটা 3 বার করার পর খুব গম্ভীর গলায় বলল, সম্মানিত অ্যারোডেস সিলভার মিরর, আমার প্রশ্ন হল যে ডিজায়ার অ্যাপোস্টল আইসেনগার্ড স্ট্যান্টনকে আক্রমণ করেছিল তার বর্তমান অবস্থান কোথায়? গোটা বাড়িটা এমনভাবে অন্ধকার হয়ে গেল যেন একটা কালো মেঘ চারপাশ দিয়ে বয়ে গেল। রূপালী আয়নাটার উপর পানির মতো একটা আলো জ্বলে উঠল আর খুব দ্রুত একটা অস্পষ্ট ছবি ফুটে উঠল। ছবিতে একটা জানালা আর তার সামনে বড় একটা বাগানসহ খুব বিলাসবহুল একটা ভিলা দেখা যাচ্ছিল। বাগানটার ঠিক মাঝখানে কাঁচের তৈরি একটা গ্রিনহাউস ছিল,
যেটার ভেতর টুকটুকে লাল গোলাপ ফুটেছিল। কাঁচের গ্রিনহাউসের ঠিক ওপরে পাতলা কুয়াশার আড়ালে তখনও একটা ফ্যাকাশে সূর্য দেখা যাচ্ছিল। জায়গাটা ব্যাকল্যান্ডে। আইসেনগার্ড স্ট্যান্টন সাথে সাথেই দৃশ্যের কোণ আর আকাশের সূর্যের অবস্থান দেখে জায়গাটা চিনে ফেলল। আমরা যখন জেসন বেরিয়ার কথা জিজ্ঞেস করেছিলাম তখন যে উত্তরটা এসেছিল এটা তার চেয়ে একদমই আলাদা। আমাদেরকে বোকা বানানো হয়েছে, ইকানসার খুব গম্ভীর গলায় বলল। সোয়েস্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি ধূর্ত! তাহলে ঈশ্বরের স্পেলসিঙ্গার এখন যে জেসন বেরিয়াকে তাড়া করছে সে আসলে কে? এখন আলোচনা করার মতো কোনো সময় নেই। আমাদেরকে এই দৃশ্যটার আসল জায়গাটা খুঁজে বের করতে হবে। তারপর আমরা সাথে সাথেই ব্যবস্থা নেব। আমার সন্দেহ হচ্ছে যে ডিজায়ার অ্যাপোস্টল খুব বড় কোনো ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে। ঠিক এই সময়ে অ্যারোডেস সিলভার মিরর নামের ওই রূপালী আয়নাটা দৃশ্যটা মুছে ফেলল, আর তার বদলে সেখানে কিছু লেখা ফুটে উঠল। লেখাগুলোতে লিওনার্ড মিচেলকে একটা প্রশ্নের উত্তর দিতে বলা হলো, আর সে যদি মিথ্যা বলে বা উত্তর দিতে অস্বীকার করে তাহলে তাকে খুব কঠিন শাস্তি দেওয়া হবে। কোনো এক অজানা কারণে লিওনার্ড একটু ঘাবড়ে গেল। সে তার সবসময় সেই খামখেয়ালি স্বভাবটা সরিয়ে রেখে চুপচাপ প্রশ্নটার জন্য অপেক্ষা করতে লাগল। কয়েক সেকেন্ড পর সে দেখতে পেল রক্তের মতো লাল রঙের লেখাগুলো বদলে যাচ্ছে আর এক এক করে নতুন আকার নিচ্ছে। তোমার শরীরের সাথে কি এমন কিছু লেগে আছে? প্রশ্নটার ঠিক মাঝখানেই লিওনার্ডের চোখের তারা খুব দ্রুত ছোট হয়ে গেল। তার পিঠ শক্ত হয়ে গেল আর কপালে ঠান্ডা ঘাম দেখা দিল। রক্তমাখা রূপালী বর্মটা দিয়ে ঢাকা না থাকলে অন্যেরা এতক্ষণে তার এই অস্বাভাবিক আচরণটা ঠিকই খেয়াল করে ফেলত। ঠিক এই মুহূর্তে কোনো কারণ ছাড়াই তার বাঁ হাতের তালু কেঁপে উঠল। রূপালী জাদুর আয়নাটাও হঠাৎ করে কেঁপে উঠল, আর লাল টকটকে লেখাগুলোতে খুব অদ্ভুতভাবে সবুজের একটা ছোঁয়া লাগল। কেউ যদি খুব মনোযোগ দিয়ে আয়নাটার দিকে তাকিয়ে না থাকে তাহলে তার পক্ষে বোঝা খুব কঠিন হবে যে আয়নাটার রং একটুখানি বদলে গেছে। লেখাগুলো ক্রমাগত বাঁকতে লাগল, আর প্রশ্নটা বদলে গিয়ে দাঁড়াল, তোমার শরীরে কি এমন কোনো দাগ আছে যেটার কথা তুমি অন্যদের বলতে পারো না? হ্যাঁ, সেই দাগটা আমার স্মৃতির ভেতরে আছে, লিওনার্ড খুব স্থিরভাবে উত্তর দিল। কিন্তু ওই রক্তমাখা রূপালী বর্মটার ভেতরে থাকা তার শরীরটা চরম উত্তেজনা থেকে হঠাৎ করে মুক্তি পাওয়ার কারণে ভীষণ ক্লান্ত বোধ করল। এই আয়নাটা বড্ড বিপজ্জনক এটা ঠিকই টের পেয়ে গিয়েছিল। ভাগ্যিস এত দীর্ঘ সময় পর প্যারাসাইট একটু হলেও সুস্থ হয়ে উঠেছে, তার ঠোঁট শুকিয়ে গিয়েছিল। আর সে মনে মনে ভাবল। সোয়েস্ট তার পকেট ঘড়িটা বের করে সেটা খুলে একবার দেখল। তারপর সে রক্তমাখা রূপালী বর্মের ভেতরে থাকা লিওনার্ডকে বলল, আমাদের হাতে এখনও সময় আছে, বাকি অভিযানের দায়িত্বটা তোমাকেই নিতে হবে। জি, ক্যাপ্টেন সোয়েস্ট। লিওনার্ড গোপনে একটা দীর্ঘশ্বাস ফেলল। ডক এলাকা, ব্যাকল্যান্ড শিপইয়ার্ড। প্যাট্রিক জেসন বেরিয়া আগে থেকে বুক করে রাখা একটা কেবিনে ঢুকল। সে জানালার বাইরে তাকাল আর কুয়াশায় ঢাকা আকাশটা দেখতে দেখতে মনে মনে সময় গুনতে লাগল। একটু পর সে খুব দ্রুত তার টুপি আর জামাকাপড় খুলে ফেলল। তারপর সে হাত দিয়ে টেনে মানুষের চামড়ার বাইরের স্তরটা একটানে খুলে ফেলল। মানুষের চামড়াটার নিচে ৩০-এর কোঠায় থাকা এক খুব সুন্দরী নারী ছিল, যার চোখে খুব গভীর একটা চাউনি ছিল। সে মোটেও সেই বাদামি চুল আর বাদামি চোখের লোকটা ছিল না যাকে ক্লাইন তার স্বপ্নের ভবিষ্যৎবাণীতে দেখেছিল। ফিমেল বেরিয়া অ্যাকমপ্লিস কিছু জামাকাপড় বের করে খুব নিয়মমতো সেগুলো পরে নিল আর খুব দ্রুত একজন চূড়ান্ত আকর্ষণীয় নারীতে পরিণত হল। সবশেষে সে একটা স্যুটকেসের নিচ থেকে হাতের মুঠোর সমান একটা পাথরের মূর্তি বের করে আনল। তারপর সে তার খুলে ফেলা চামড়াটা দিয়ে মূর্তিটাকে খুব শক্ত করে মুড়িয়ে একটা শক্ত গিঁট বেঁধে ফেলল। এই সব কিছু করা শেষ হতে হতে নদীর নৌকোটা ততক্ষণে বেশ খানিকটা দূরে চলে গিয়েছিল। সে জানালাটা খুলল আর পাথরের মূর্তিটার সাথে প্যাট্রিকের চামড়াটাও নদীতে ছুঁড়ে ফেলে দিল। প্লাপ! ভারী জিনিসটার সাথে বাঁধা মানুষের চামড়াটা খুব দ্রুতই তলিয়ে গেল। ফিমেল বেরিয়া অ্যাকমপ্লিস তার ২ হাত ঝেড়ে জানালাটা বন্ধ করে দিল। তারপর স্যুটকেসটা হাতে নিয়ে সে আগে থেকে তৈরি করে রাখা অন্য একটা কেবিনে চলে গেল। তারপর সে নতুন কেবিনের জানালার কাছে গিয়ে বসল। সে তার কনুই দুটো জানালার ওপর রেখে ২ হাতে মুখ গুঁজে খুব আরাম করে বাইরের দিকে তাকিয়ে রইল। বেশ কিছুক্ষণ পর সে দেখতে পেল বাতাসে খুব জোরে একটা দমকা হাওয়া বয়ে গেল আর চারপাশের পাতলা কুয়াশাটাকে উড়িয়ে নিয়ে গেল। তার ঠোঁটের কোণে খুব সুন্দর একটা হাসির রেখা ফুটে উঠল। ৪ উড বড়োর হোলি উইন্ড ক্যাথেড্রাল থেকে খুব একটা দূরে নয় এমন একটা বিলাসবহুল ভিলায় নীল চোখের অধিকারী বেশ মোটাসোটা প্যালাস নেগান তার দিকে এগিয়ে আসা ডিউক নিগানের রক্ষিতাকে খুব শক্ত করে জড়িয়ে ধরল। মেয়েটা ছিল খুব সুন্দরী আর কম বয়সী, যার চেহারায় একটা অদ্ভুত নিষ্পাপ ভাব ছিল। তার পেছনে পেছনে আরও ২ জন লোক আসছিল। তাদের মধ্যে একজন ছিল কালো টেলকোট পরা মাঝবয়সী একজন লোক। তার চুল ছিল বাদামি আর চোখ ছিল নীল, কিন্তু তার চেহারায় কোনো ভাবাবেগ ছিল না। সে ছিল চার্চ অফ স্টর্মস থেকে পাঠানো একজন বিয়েন্ডার পাহারাদার, যে আসলে সিকোয়েন্স ৬-এর একজন উইন্ড ব্লেসড গার্ড। অন্যজন ছিল ডিউক নিগানের সেক্রেটারি।
সে ছিল সোনালি চুলের হালকা পাতলা একজন যুবক, যাকে দেখতে খুব ভদ্র আর চাপা স্বভাবের মনে হচ্ছিল। তার সবচেয়ে বড় খুঁত ছিল তার পেছনের দিকে সরে যাওয়া চুলের রেখা, যেটা তার বয়সের সাথে একদমই মানানসই ছিল না। আর অন্যান্য পাহারাদার বা নিরাপত্তারক্ষীরা বাড়ির বাইরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল। দোতলায় ওঠার পর উইন্ড ব্লেসড গার্ড ডিউক নিগানের আগেই তার শোবার ঘরে ঢুকে খুব দ্রুত একবার পরীক্ষা করে নিল। আর সেই সময় ডিউক নিগানের সেক্রেটারি আশেপাশের ঘরগুলো তল্লাশি করার দায়িত্বে ছিল। কোথাও কোনো সমস্যা নেই এটা নিশ্চিত হওয়ার পর তারা প্যালাস নেগানের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তাদের ইশারার মানে হল সে এখন ভেতরে যেতে পারে। আমার জেগে ওঠা অনুভূতিগুলো এখন প্রায় শান্ত হয়ে এসেছে। প্যালাস নেগান অর্ধেক রসিকতা করেই কথাটা বলল। তার রক্ষিতা খুব আনন্দের সাথে উত্তর দিল, তাহলে আমরা এখন বেশ ভালো একটা আড্ডা দিতে পারি। আমি সমুদ্রে কাটানো আপনার সময়গুলোর কথা শুনতে চাই। আমি আশা করি শেষ পর্যন্ত তোমার সেটা শোনার মতো শক্তি অবশিষ্ট থাকবে। প্যালাস নেগান তার রক্ষিতাকে কোলে তুলে নিয়ে শোবার ঘরে ঢুকল আর পায়ের গোড়ালি দিয়ে পেছনের দরজাটা বন্ধ করে দিল। তার সেক্রেটারি আর উইন্ড ব্লেসড গার্ড দুজনেই তার দুই পাশের দুটো ঘরে ঢুকে পড়ল। তারা এতটুকুও সতর্কতায় ঢিল দিল না। এই বাড়িরই চিলেকোঠায় কালো ওভারকোট পরা একটা লোক একটা পুরনো চেয়ারে বসেছিল। তার চোখ দুটো অর্ধেক বোঝা ছিল। সে যে ঠিক কী অনুভব করার চেষ্টা করছিল তা জানা যায়নি, তবে মাঝে মাঝেই সে একটু হাসছিল আর মাথা নাড়ছিল। তার বাদামি চুলগুলো একটু কোঁকড়ানো ছিল আর তার বাদামি চোখ দুটো ছিল একদম শীতল। এ তো সেই একই লোক যাকে ক্লাইন তার স্বপ্নের ভবিষ্যৎবাণীতে দেখেছিল। পার্থক্য শুধু একটাই, তার পায়ের কাছে এখন একটা সুটকেস কম ছিল। কি দারুণ তেজ আর কি তীব্র বাসনা! এসব তো আমি তাকে নিয়ে যা ভেবেছিলাম তার সাথে একদমই মিলছে না। মনে হচ্ছে সে কোনো ওষুধ খেয়েছে। এটা তো আমার জন্যই খুব ভালো একটা ব্যাপার হয়ে গেল। হে হে, তারা ঘুণাক্ষরেও কিভাবে ভাববে যে প্যাট্রিক জেসন বেরিয়া আসলে একজন নয়, বরং দুজন মানুষ। লোকটা এমনভাবে একটু ওপরের দিকে মুখ তুলে রাখল যেন সে নেশায় বোঁধ হয়ে আছে। সময় প্রায় হয়ে এসেছে ঠিক এখন। তার ডান হাতটা হঠাৎ করেই মুঠো হয়ে গেল। মনে হলো যেন সে খুব শক্ত করে কারো হৃৎপিণ্ড খামচে ধরেছে।